নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি। আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই, আর যিনারা আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য ধন্যবাদ। যিনারা আজ নতুন আমার চ্যানেল ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো সময় মতো আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, আজ আর কথা না বাড়িয়ে আজকে যে গল্পটা আমরা পড়তে চলেছি, গল্পটার নাম হলো নীল সাহেবের পোড়ো বাড়ি। লিখেছেন প্রভাস দত্ত। সাপুড়েরা সাপের গন্ধ পায়, গন্ধে গন্ধে চলে যায় ঠিক জায়গায়। তারপর সেখান থেকে টেনে বের করে আনে লুকোনো সাপ। কিন্তু ভূতেরও কি গন্ধ পাওয়া যায়? গন্ধে গন্ধে চলে গিয়ে শেষকালে মুখোমুখি হওয়া যায় তার? অন্ততঃ অনিমেষের ঘটনায় এরকম একটা বিশ্বাস যদি কারুর মনে দানা বেঁধে থাকে তাহলে দোষ দেওয়া যায় না তাকে। অনিমেষকে আমরা সবাই রীতিমতো সাহসী বলেই জানতুম। কিছুটা বাউন্ডুলে স্বভাবের ছেলে, স্বাস্থ্য মোটামুটি ভালোই, গায়ের রং একটু তামাটে ধরনের। সব ব্যাপারেই ওর ঔৎসুক্য, তবে কোনো ব্যাপারেই তেমন গুরুত্ব আরোপ করে না। একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে, যেমন তেমন চাকরি বলা চলে। নইলে এমন হুটহাট করে ছুটি নিয়ে এদিক সেদিক যাওয়া নিশ্চয়ই সম্ভব হতো না ওর পক্ষে। চাকরির সূত্রে প্রায়ই নানান জায়গায় ঘুরতে হয় আমাকে। কোথাও হয়তো 3 মাস, কোথাও আবার একটানা 1 বছরও হয়তো কাটিয়ে দিতে হয়। সেরকম পছন্দ মতন জায়গা হলে আমি অনিমেষকে 2 ছত্রের একটা পোস্টকার্ড লিখে দিই। তারপর যথারীতি একদিন দেখতে পাই কাঁধে পুরনো সেই লাল রঙের ঝোলাখানি ঝুলিয়ে শ্রীযুক্ত অনিমেষ কুমার একেবারে সশরীরে উপস্থিত। আমি হেসে বলি, কি রে, এলি তাহলে? অনিমেষও হেসে জবাব দেয়, কি আর করব। মেদিনীপুর আর বাঁকুড়ার সীমানার কাছাকাছি এই জায়গাটার নাম বেলপাহাড়ি। প্রায় মাস 2-3 হলো এইখানেই এসে ক্যাম্প করছি আমি। কাছাকাছি পাহাড় বলতে অবশ্যই তেমন কিছু নেই, তবে জায়গাটা পাথুরে আর বেশ উঁচুতে। ঝাড়গ্রাম থেকে টানা জিপে আসবার সময় দুপাশে শাল মহুয়ার জঙ্গল আর উঁচু নিচু জমির ঢাল প্রায়ই রুক্ষ ও বন্ধা। দেখে মনেই হয় না যে বাংলাদেশ। জায়গাটা যে অনিমেষের খুব পছন্দই হবে এখানে এসেই সে কথা মনে হয়েছিল আমার। তবু চিঠি লিখতে বেশ কদিন দেরি হয়ে গেল। সেদিন সন্ধেবেলা লোকালয় থেকে বেশ খানিকটা দূরে চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। হঠাৎ মাঠের এক প্রান্তে মস্ত এক দালান চোখে পড়ল। তখনও সূর্য ডোবেনি, বর্ষাকাল, তবু আকাশ বেশ পরিষ্কার। কৌতূহলী হয়ে আমি এগিয়ে গেলাম বাড়িটার দিকে। আসলে ওটা একটা পোড়ো বাড়ি, ভাঙাচোরা জীর্ণ অবস্থা। অনেককাল আগেই পরিত্যক্ত হয়েছে। জানালা দরজা বলতে কিছুই নেই। পুরনো আমলের পাথুরে গাঁথুনি দেওয়া মস্ত খিলানগুলোর মাথায় এখন চামচিকে আর বাদুড়ের আস্তানা। ধুলো আর ঝুলে ভেতরটা আবছা অন্ধকার।
একপাশের ছাদ খানিকটা ধসে ঝুলে আছে বিপজ্জনকভাবে। একসময় সেদিকটা বারান্দা গোছের ছিল বলে মনে হয়। বাড়িটা দেখেই হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা আইডিয়া মাথায় খেলে গেল আমার। ক্যাম্পে ফিরে গিয়েই সেই রাতেই চিঠি লিখে ফেললাম অনিমেষকে, শীঘ্রই চলে আয়, দারুণ জায়গা। অনিমেষ যে এত তাড়াতাড়ি চলে আসবে ভাবতে পারিনি আমি। হয়তো আমার চিঠি পাওয়ার পরদিনই ও ট্রেনে চেপে বসেছে। ওকে দেখে যথারীতি আমি হাসলাম। এলি তাহলে? কি আর করব। ঝোলাটা কাঁধ থেকে নামিয়ে টেবিলের ওপরে ছুঁড়ে ফেলল অনিমেষ। তারপর আমার খাটিয়ার টান টান হয়ে শুয়ে পড়ে বলল, জার্নিটা ফাইন। দুপাশের টাটকা জঙ্গল দেখতে দেখতে চোখ দুটো অনেক দিন পরে বেশ একটু শান্তি পেল যেন। পরদিন বিকেলবেলা অনিমেষকে নিয়ে সেই লোকালয়ে ছুট মাঠের ওধারে চলে গেলাম আমি। বললাম, ওই দেখ, দেখতে পাচ্ছিস? অদূরে সেই বাড়িটার দিকে তাকিয়ে অনিমেষ কীরকম ভুরু কুঁচকে রইল খানিকক্ষণ। তারপর বলল, চল দেখে আসি। দুজনে এগিয়ে গেলাম বাড়িটার দিকে। কাছাকাছি পৌঁছতেই আচমকা দুটো চামচিকে অন্ধকার একটা খিলানের আড়াল থেকে চোখের পলকে বেরিয়ে এসে মাথাটার ওপর গোল হয়ে চক্কর দিতে থাকল। অনিমেষ সেদিকে তাকিয়ে থেকে কীরকম একটা আনমনা হয়ে গেল। বার কয়েক গম্ভীরভাবে ফুসফুসভাবে শ্বাস টানল যেন। আমি হঠাৎ ভয় পাইয়ে দেবার জন্য ওর কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বললাম, ভুতুড়ে বাড়ি, সাহেব ভূত। আমাকে অবাক করে দিয়ে অনিমেষ বললে, তুই ঠিক বলেছিস মেলু, এ বাড়িতে ভূত আছে, অতৃপ্ত মানুষের আত্মা। কাছে আসতেই টের পেয়েছি আমি। হো হো করে হেসে উঠলাম আমি। অনিমেষ, তুই পাগল, সত্যি পাগল তুই অনিমেষ। আমি খোঁজ নিয়েছিলাম। বাড়িটা আসলে বহুদিন আগে এক নীলকর সাহেবের আস্তানা ছিল। একটু দূরেই নীল তৈরির সেই বিশাল বাঁধানো চৌবাচ্চাগুলোও রয়েছে। নীল চাষ উঠে গেল দেশ থেকে। নীলকর সাহেবরাও পাত্তারি গুটোলেন। স্মৃতিচিহ্ন হিসেবে পড়ে রইল বিশালাকার এই রকম বাড়িগুলো। অত্যাচারী সাহেবদের এই সব বাড়িগুলোর ধার কাছ দিয়ে কেউ হাঁটত না। এত বড় একটা বাড়ি সেই কতকাল ধরে পড়ে রইল। ঘুণাক্ষরেও এটাকে কেউ সারাবার চেষ্টা করল না। মানুষ না থাকলে যা হয়, খুব তাড়াতাড়ি পোড়ো হয়ে গেল বাড়িটা। চুন বালির পলেস্তারা খসে খসে পড়ল। চামচিকে আর বাদুড় খাস করে নিল গোটা বাড়িটাকে একদিক দিয়ে। হাসি থামতে অনিমেষ আমাকে আর একবার অবাক হবার সুযোগ করে দিল। একটু অন্যমনস্ক গলাতেই বলল, আজ রাতে এই বাড়িটাতেই আমি থাকব। তোর আপত্তি নেই তো মেলু? আমি ব্যাপারটাকে হালকা করে দেবার চেষ্টা করলুম। তুই কি শেষকালে ভূত টুত ধরবার তাল করছিস নাকি অনিমেষ? ধরে রাখবি কোথায়? তোর ওই রংজলা লাল ঝোলাতে নাকি? অনিমেষ ব্যাপারটাকে মোটেই হালকা হতে দিল না। আমার দিকে তাকিয়ে বেশ শান্ত গলাতেই বলল, ভূত ধরতে পারবো কিনা জানি না, তবে কাছাকাছি পৌঁছতে পারবো আশা করি। তুইও আয় না। খেপেছিস? আমি বললাম, রাত্রির আমার ভীষণ ঘুম পায়। ঘুম পেলে কিছুতেই চোখ খোলা রাখতে পারি না। চোখই যদি খোলা না রইল তাহলে আর কি হলো? অনিমেষ আমার হাত ধরে টেনে বললে, চল ফেরা যাক। ভূতে আমি কখনো বিশ্বাস করি না। ভৌতিক অস্তিত্বে বিশ্বাস রাখবার মতন তেমন কোনো ঘটনাও আজ পর্যন্ত আমার জীবনে ঘটেনি। বিজ্ঞানের ছাত্র বলেই কিনা জানি না, এইসব ভূতট্রুতের ব্যাপারে একটু বেশি মাত্রায় তাচ্ছিল্য আমার।
অনিমেষ এ যুগের ছেলে হয়েও কি করে এই রকম একটা অন্ধবিশ্বাসের অধিকারী হলো, কিছুতেই সেটা বুঝে উঠতে আমি পারি না। বাড়িটার দিকে অনিমেষের তাকানো, বুক ভরে সন্দিগ্ধ শ্বাস টানা, তারপর গভীর বিশ্বাসের সঙ্গে ভূতের অস্তিত্বের কথা ঘোষণা করা, সমস্ত ব্যাপারগুলোই আমার কাছে কীরকম একটা কার্যকারণ সম্পর্কহীন বলে মনে হতে লাগলো। তবু ফেরবার পথে এই নিয়ে আমি অনিমেষকে আর খোঁচাখুঁচি করলাম না। আমি জানতাম অনিমেষ ভূতটুত নিয়ে ইদানিং একটু বেশি রকম মাথা ঘামাচ্ছে। অনিমেষকে চিঠি পাঠাবার সময় যে প্ল্যানটা আমার মাথায় এসেছিল, পথ চলতে চলতে তার কথাই ভাবতে লাগলাম মনে মনে। সন্ধ্যের পর বেলপাহাড়ি একেবারে নিশ্চুপ হয়ে যায়। ব্লক ডেভেলপমেন্ট অফিসের লাগোয়া মাঠটাতেই আমাদের তাঁবু পড়েছে। ওপাশে ক্যাম্পের লোকজনদের কথা বলা, চলাফেরার শব্দ শোনা যাচ্ছে। রান্নার ছ্যাঁকছোক শব্দ হচ্ছে এক পাশ থেকে। একটা গুমোট গরমের ভাব। আমার আড়দালি পঞ্চানন এসে জানালো, স্যার বৃষ্টি হবে আজ, খুব মেঘ করেছে। অনিমেষ কালকের বাসি খবরের কাগজটা নাড়াচাড়া করছিল। পঞ্চাননের কথা শুনে বলল, তাহলে তো ভালোই হলো। পঞ্চানন, আমাকে একটু তাড়াতাড়ি খেতে দিও, আজ বেরুতে হবে। এই রাতে বৃষ্টি নামবে যে? পঞ্চানন অবাক হলো। অনিমেষকে যেন ভারী খুশি দেখাচ্ছে এখন। হেসে বললে, হ্যাঁ এই রাতেই, বৃষ্টিই তো চাই। পঞ্চানন অনেক দিন ধরে অনিমেষকে দেখে আসছে। সাহেবের এই বিশেষ বন্ধুটির ধরন ধারণ কিছুটা যেন আর 5 জনের সঙ্গে মেলে না, ভালো করেই জানে সে। কিছু না বলে পঞ্চানন তাই বিদেয় হলো। রাত ঠিক 10টায় সত্যি সত্যি পুরনো ঝোলাটাকে কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়ালো অনিমেষ। বাইরের অন্ধকারে এসে দাঁড়ালাম দুজনে। আকাশ নিশ্ছিদ্র কালো, সামান্য হাওয়া দিচ্ছে। হঠাৎ কখনো বিদ্যুতের চকিত আলো দূরের খানিকটা মুহূর্তের জন্য স্পষ্ট করে দিয়ে অন্ধকারের অপার সমুদ্রের চারপাশ ডুবিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমার দিকে ফিরে অনিমেষ বললে, আমি এগোলাম, কাল সকালে আবার দেখা হচ্ছে। আমি ঠাট্টার সুরে বললাম, ঝোলায় বাঁধা সাহেব ভূতটা কিন্তু আমার চাই। অনিমেষ চলে গেল। তাঁবুতে ফিরে এসে আমি খাটিয়ায় শুয়ে পড়লাম। ভেবে রাখা সেই প্ল্যানটা ঝিলিক দিয়ে যেতে আমার মাথার ভিতরে সময় নিল না। ভূত ভূত কি একটা বিশ্বাস্য ব্যাপার? আজ পর্যন্ত কেউ কি কাউকে একটা ভূত দেখিয়ে দিতে পেরেছে? ভীতু মানুষের তৈরি যত সব উদ্ভট কল্পনা, এই ভূত নিয়েই আবার কত রকম ফেনানো গল্পই না দেশ বিদেশে সত্যিই জুড়ে রয়েছে। কত ধানাই পানাই, বুজরুকি কাণ্ড কারখানা সব। কি করে যে অনিমেষটা শেষকালে এই ভূতের ধন্দে পড়ে গেল ভেবে আমার একরকম কষ্ট হতে লাগলো আজ। মাথা ঘামানোর আর পছন্দসই বিষয় খুঁজে পেল না ছেলেটা। মাঠের প্রান্তে বিশালসই বাড়িটাকে প্রথম দিন দেখার পরেই আমার মাথায় একটা গল্প ফেঁদেছিল। ভূতের গল্পে এই রকম বাড়ির বর্ণনাই সচরাচর দেখা যায়। মনে হয়েছিল অনিমেষকে এখানে রাতের বেলা পাঠিয়ে দিয়ে তারপর ভূত সেজে ভয় দেখালে কেমন হয়। সাহসী অনিমেষের সাহসের দৌড়টা একবার পরীক্ষা করা হয়ে যেত, আর অনিমেষও বুঝতে পারত ভূত আছে কিনা। কিন্তু অনিমেষ যে নিজে থেকেই বাড়িটাকে ভূত শনাক্ত করবার জন্য রাত কাটাতে একলাই চলে যাবে সেখানে, তা কি আর ভাবতে পেরেছিলুম আমি? অনিমেষ পাগল। চামচিকে আর বাদুড়ের সঙ্গে 100 বছরের ধুলোর রাজ্যে সারা রাত না ঘুমিয়ে বাছাধন মজাটি ভালো করে টের পাবে একবার। যাকে কাল সকালেই পরিষ্কার হয়ে যাবে সব। এইসব 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি তা নিজেও টের পাইনি।
হঠাৎ আচমকা ঘুমটা কেন ভেঙে গেল জানি না। উঠে বসে টর্চের আলোয় ঘড়ি দেখলাম রাত 3টে। আবার শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না আর। খানিকক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়লাম। তাঁবুর ওপরে টুপটাপ সামান্য বৃষ্টির শব্দ। গায়ের ওপর বর্ষাতিটা চাপিয়ে টর্চ হাতে বেরিয়ে পড়লাম নিঃশব্দে। নীল সাহেবের পোড়ো বাড়ির কাছাকাছি পৌঁছে সন্তর্পণে একবার হাতের টর্চটা জ্বালাতে যাব, এমন সময় বাড়িটার মাথার ওপরের আকাশ দুফলা করে বিদ্যুতের ঝিলিক খেলে গেল একটা। সেই আলোয় মুহূর্তে যে জিনিসটা আমার চোখে পড়ল, বুকের ভেতরটা কাঁপিয়ে দিয়ে যেতে সেইটুকুই যথেষ্ট। সেই চামচিকে দুটো চক্রাকারে ঘুরছে বাড়িটার মাথার ওপরে অবিরাম। গাটা ছমছম করে উঠল। পর মুহূর্তেই সব আড়ষ্টতা ঝেড়ে ফেলে বাড়িটার ভিতরে ঢুকে পড়লাম আমি। অন্ধকারে নিজের হাত নিজেই দেখতে পাচ্ছি না। অনিমেষকে কোথায় পাব? ইচ্ছে করেই টর্চ জ্বালাতে চাইছি না। অনিমেষকে একটু ভূতের স্বাদ ভালো করে পাইয়ে দিতে চাই আজ। একটা থামের আড়ালে চুপ করে দাঁড়ালাম। তারপর নাকি সুরে কান্নার মতো আওয়াজ করলাম খানিকক্ষণ। কোনো সাড়া পেলাম না। জুতোর শব্দ করলাম, প্রথমে আস্তে, তারপর বেশ জোরেই। কারুর সাড়া নেই। তারপর খ্যাঁক খ্যাঁক করে হাসলাম খানিকক্ষণ। না, ভেতরে কেউ আছে বলে তো মনে হচ্ছে না। এত সব ভৌতিক ব্যাপার স্যাপারের পরও যদি অনিমেষ ভয় পেয়ে সাড়া না দেয়, তাহলে ধরে নিতেই হয় অনিমেষ শেষ পর্যন্ত এখানে আসেনি। অনিমেষ কি ভয় পেয়ে অন্য কোথাও চলে গেল? হাতের টর্চ জেলে এবার পোড়ো বাড়ির অন্দরমহলে ঢুকে পড়লাম। বিশাল বাড়িটার কোথায় যে কি আছে ভালো করে জানি না। পাছে পড়ে গিয়ে হোঁচট খাই, সেই ভয়ে সন্তর্পণে হাঁটতে লাগলাম। হঠাৎ মনে হলো পশ্চিম দিকের ঘরটার দ্রুত কি যেন একটা সরে গেল। আলোটা সেই দিকে ঘুরিয়ে স্থির দৃষ্টিতে তাকালাম। ইঁদুর হতে পারে, শেয়াল হওয়াটাও বিচিত্র নয়। অনিমেষ কোথায় গেল? কোথায়? এবার গলার পর্দা উঁচু করে ডাকলাম, অনিমেষ। নীল সাহেবের পোড়ো বাড়ির অন্দরমহলে দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে নামটা ফিরতে লাগলো অনেকক্ষণ। ঘুরতে ঘুরতে টর্চের আলোটা হঠাৎ আটকে গেল একটা জায়গাতে। কি এটা? কি? আরে, একটা মানুষ মনে হয় না? মাথার নিচে কি যেন একটা পাতা রয়েছে। ভালো করে টর্চ ফোকাস করতেই দেখলাম লালচে কালারের সেই ঝোলাটা। উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে যে মানুষটা, সে যে কে হতে পারে সেটা বুঝে নিতে এক মুহূর্ত আর দেরি হলো না আমার। এই ব্যাপার, ভূত ধরতে এসে শেষকালে ঝোলা মাথায় ঘুম। অনিমেষ, তুই যে কি না! উফ, ঘুম কাতুরে ছেলে কোথাকার। এই তোমার ভূতের কাছাকাছি পৌঁছনো? হো হো করে এবার আমার হাসির পালা। এত জোরে অট্টহাসি যে আমার গলা থেকেই বেরোতে পারে, আমি কি তা জানতাম কখনো? নীল সাহেবের পোড়ো বাড়ির পাঁজর যেন কাঁপিয়ে দিল সেই হাসি। হাসি থামল, কিন্তু আশ্চর্য, ঘুম অনিমেষের। নাকি অনেক আগেই ও টের পেয়ে গেছে, জেনে শুনেই ইচ্ছে করে অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমের ভান করে পড়ে আছে বদমাসটা। দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। একরকম দৌড়ে গিয়েই অনিমেষের গায়ের ওপর পড়ে এক ধাক্কায় ওকে চিৎ করে দিতেই শরীরের ভেতরের রক্তের স্রোত সহসা যেন হিম হয়ে গেল আমার। মরা মাছের মতন দু চোখ খুলে শূন্যে তাকিয়ে আছে অনিমেষ।
ঠান্ডা পাথরের মতন গা, নিঃসাড় নিঃশব্দ। টর্চের বোতাম সজোরে টিপে ধরে রইলাম আমি। ভয়ে সমস্ত শরীর এই প্রথম আমার থিরথির করে কাঁপতে লাগলো। অনিমেষ সত্যি সত্যি তার কথা রেখেছে। ভূতের কাছাকাছি, খুব কাছাকাছি। এতক্ষণে সে বোধহয় পৌঁছে গিয়েছে।